হ্যালো বন্ধুরা, আমি তোমাদের দিদিমণি চলে এসেছি তোমাদের প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে। আজ আমরা কিছু বাংলার কোশ্চেন সলভ করব। প্রথমে একটা প্যাসেজ দেখব, তারপরে বেশ কিছু এমসিকিউ সলভ করব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো প্যাসেজটা আমি পড়ছি, তোমরা নিজেরাও পড়তে পারো পজ করে, নইলে আমি তো পড়ে দিচ্ছি, শুনতেও পারো। বলেছে, ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারের আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরবগাথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে নেহরুজির বংশবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার শব্দের সঙ্গীতের জীবনের আকাশে মাটির। তো এই হচ্ছে একটা ছোট্ট মতো প্যাসেজ। এখান থেকেই এই রিলেটেড কিছু কোশ্চেন আছে, তোমাদেরকে সলভ করতে হবে। সাধারণত পরীক্ষাতে আমাদের দুটো করে প্যাসেজ আসে, একটা গদ্য থেকেও আসতে পারে, পদ্য থেকেও আসতে পারে, বা মিলিয়ে মিশেও আসতে পারে, বা দুটোই কবিতা থেকেও আসতে পারে। তবে প্যাসেজ সলভ করতে অনেকেই বোর হয়ে যায় অনলাইন ক্লাসে, তাই জন্য আমি দুটো আনিনি, আমি এই একটাই প্যাসেজ এনেছি। এবার চলো কোশ্চেনগুলো একটু দেখে নিই। প্রথম কোশ্চেনটা বলেছে, ভারতবর্ষ নামটি এসেছে ড্যাশ। রামায়ণের চরিত্র ভরত থেকে, মহাভারতের চরিত্র ভরত থেকে, ইন্ডিয়া শব্দের বঙ্গানুবাদ করে, নাকি দেশভক্তি থেকে। কোশ্চেন দেখার পর ভিডিওটা পজ করবে, নিজেরা একটু ভাববে, তারপরে উত্তর দেখবে। এখানে তোমাদের কনফিউশন হওয়ার কথা এ আর বি অপশনের মধ্যে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহাভারতের চরিত্র ভরত থেকে। অনেকে হয়তো জানবে শকুন্তলা ও দুষ্যন্তের পুত্র ছিলেন ভরত, সেইখান থেকেই ভারতবর্ষের নাম হয়েছে। পরের কোশ্চেন বলেছে, আর্ট পেপার কথাটি, আর্ট পেপার ওই প্যাসেজটায় উল্লেখ ছিল, তো প্যাসেজটা থেকে নেওয়া হয়েছে। আর্ট পেপার কথাটি কি শব্দ সেটা বলতে হবে। আরবি শব্দ, ফার্সি শব্দ, পর্তুগিজ শব্দ, না ইংরেজি শব্দ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইংরেজি শব্দ। আর্ট মানে শিল্প বা কলা, আর পেপার মানে হচ্ছে কাগজ। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। বলেছে, মীনাক্ষীপুরম ভারতবর্ষের কোন দিকে অবস্থিত। মীনাক্ষীপুরমও উল্লেখ আছে প্যাসেজটাতে। উত্তর, দক্ষিণ, পূর্ব, না পশ্চিম। এটাও দেখো শব্দটার ধরন থেকেই তোমরা অনেকটা আইডিয়া করতে পারবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দক্ষিণ। সাউথ ইন্ডিয়াতে মীনাক্ষীপুরম আছে। সাউথের দিকে নামগুলো দেখবে, যেমন মীনাক্ষীপুরম, গোপুরম, কোভালাপুরম, এরকম পুরাম দেওয়া ওয়ার্ডগুলো প্রায়ই ইউজ হয়। তো এখান থেকেও একটা আইডিয়া করেও দিতে পারতে। মীনাক্ষীপুরম তামিলনাড়ুর একটা গ্রামেরও নাম। তাছাড়া তামিলনাড়ুতে খুবই বিখ্যাত শিব মন্দির মীনাক্ষী সুন্দরেশ্বর টেম্পলও আছে। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। বলেছে, হর্ষবর্ধন রাজা হিসেবে ড্যাশ অযোগ্য ছিলেন, দয়ালু ও দাতা ছিলেন, দমনে বিশ্বাসী ছিলেন, নাকি যুদ্ধ করতে ভালোবাসতেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দয়ালু ও দাতা ছিলেন। আমরা ইতিহাসে সবাই পড়েছি হর্ষবর্ধন সম্পর্কে। তিনি থানেশ্বর হরিয়ানার রাজা ছিলেন এবং পুষ্যভূতি বংশ থেকে বিলং করতেন, আর তিনি বুদ্ধিজম ফলো করতেন। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। বলেছে, বংশানুবৃত্তির সন্ধি বিচ্ছেদ করো। বংশ প্লাস অনুবৃত্তি, বংশাণু প্লাস বৃত্তি, না ব প্লাস অংশ প্লাস বৃত্তি, নাকি কোনোটিই নয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বংশ প্লাস অনুবৃত্তি। বংশ মানে তো তোমরা সবাই জানো, আর অনুবৃত্তি মানে হচ্ছে আগেকার, মানে আগেকার প্রসঙ্গের কিছু। যেহেতু জেনারেশন আফটার জেনারেশন যেটা চলে সেটাকেই আমরা বংশ বলি, তাই এটা বংশের সাথেই রিলেটেড, তাই জন্য একবারে এটাকে বলে বংশানুবৃত্তি। পরের কোশ্চেনে বলেছে দেখো, অলিখিত শ্বেতপত্রে, এটা টার্মটা উল্লেখিত আছে। বলেছে এখানে শ্বেত কথার অর্থ কী। সবুজ অংশ, সাদা রং, বিবর্ণ, নাকি অপরিপূর্ণ। সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, সাদা রং। আমরা জানি শ্বেত পাথর, শ্বেত পাথরের থালা বলে একটা বাংলা সিনেমাও আছে, অনেকে হয়তো দেখবে, পুরনো সিনেমা। তো শ্বেত মানে হচ্ছে সাদা রং। আর তাছাড়া রিসেন্টলি একটা সিনেমাও বেরিয়েছিল শ্বেত কালী বলে, সিনেমা নয় মনে হয়, ওটা কোনো ওয়েব সিরিজ হবে, 4 ঘন্টার, ওটা আমি দেখেও ছিলাম। পরেরটা দেখো খুবই ইন্টারেস্টিং। বলেছে,
মীনাক্ষী শব্দের ব্যাস বাক্য কি? মিনের মতো অক্ষী, মিন যার অক্ষী, মিনের মতো অক্ষী যার, নাকি মিন ও অক্ষী? এটা উত্তর করার আগে তোমাদেরকে জানতে হবে ব্যাস বাক্য কী জিনিস। এটা রিলেটেড হচ্ছে সমাসের সাথে, বাংলা ব্যাকরণের যে সমাস আছে সেইটার সাথে। কিছু টার্ম তোমরা জেনে নাও। একটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এটা হচ্ছে পরস্পর সম্বন্ধ বিশিষ্ট একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পদ গঠন হয় তাকে বলে সমস্ত পদ। যেমন ধরো উদাহরণস্বরূপ দেশ বন্ধু। একাধিক পদ মানে দেখো দেশ একটা পদ আর বন্ধু আর একটা পদ, তাহলে একাধিক পদ পরস্পর সম্পর্কযুক্ত হয়ে একটা ওয়ার্ড তৈরি করছে, এটাকেই বলছে সমস্ত পদ। তারপরে বলেছে সমস্যমান পদ। এটা হচ্ছে দুই বা তার বেশি পদে সমাস গঠিত হয় তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। যেমন ধরো এখানে দেখলাম দেশ আর বন্ধু, তাহলে এই দুটোকেই ইচ ওয়ার্ডকে বলবে সমস্যমান পদ। দেশ হলো একটা সমস্যমান পদ আর বন্ধু হলো একটা সমস্যমান পদ। আর একটা হচ্ছে পূর্বপদ, যে সমস্যমান পদ প্রথমে বসে। যেমন ধরো দেশ বন্ধুতে দেশ হচ্ছে প্রথমে বসছে, তাহলে দেশ হচ্ছে পূর্বপদ। আর একটা হচ্ছে পরপদ। পরপদ ঠিক তার উল্টো, যে সমস্যমান প্রথমে পূর্বপদের পরে বসছে সেটা হচ্ছে পরপদ। যেমন এখানে হচ্ছে বন্ধু, দেশের পর বন্ধু বসছে তাই বন্ধু হচ্ছে পরপদ। এবার দেখব ব্যাস বাক্য, যেটা আমাদের কোশ্চেনে আছে। বলেছে সমস্যমান পদগুলির পারস্পরিক সম্বন্ধ যেখানে ব্যাখ্যা করা হয় সেটা হচ্ছে ব্যাস বাক্য। বাক্য এখান থেকেই বোঝা যাচ্ছে যে এটা একটা সেন্টেন্স হবে, আর ব্যাখ্যা কোনো সেন্টেন্স ছাড়া তো করা যাবে না, তো সেটাই হচ্ছে ব্যাস বাক্য। যেমন এখানে দেশ বন্ধু মানে দেশের বন্ধু যে। এবার আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। বলেছে মীনাক্ষী শব্দের ব্যাস বাক্য কি? তার মানে মীনাক্ষী শব্দটাকে ব্যাখ্যা করতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মিনের মতো অক্ষী যার, তাকেই বলে মীনাক্ষী। তাহলে হলো ব্যাখ্যা, এটাকেই বলছে ব্যাস বাক্য। পরের কোশ্চেন বলেছে মীনাক্ষী কোন সমাস? দ্বিগু সমাস, বহুব্রীহি, তৎপুরুষ নাকি অলোপ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বহুব্রীহি। সমাস একটা অনেক বড় চ্যাপ্টার, কিন্তু শর্টকাটে মনে রাখবে যে যার ব্যাস বাক্যে লাস্টে যার আছে, যার, সেটাই হয়ে যাবে বহুব্রীহি সমাস। যেমন ধরো নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার। তারপরে মৃগ নয়না মানে মৃগের নয়নের মতো নয়ন যার। তারপরে কপোতাক্ষ, কপোতের অক্ষীর মতো অক্ষ যার। তাহলে যার শেষেই যার আছে সেইটাকে করে দেবে বহুব্রীহি সমাস। পরের কোশ্চেন হলো মিন শব্দের অর্থ কি? চোখ, পটল চেরা, হরিণ না মাছ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মাছ। তাহলে মীনাক্ষী মানে কি? মাছের মতো চোখ। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। বলেছে পাঠ্যাংশ উল্লেখিত জীবন শব্দটি কোন প্রাকৃতিক উপাদানের সাথে জড়িত? মাটি, আকাশ, জল, বায়ু। এটা আই থিঙ্ক সবাই পারবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জল। আমরা অনেক ছোট থেকেই পড়ে আসছি যে জলের অপর নাম জীবন। পরের কোশ্চেন বলেছে পাঠ্যাংশে উল্লিখিত আকাশ শব্দের সমার্থক কি? অম্বর, বোম, নভ না সবগুলি? এরকম সমার্থক শব্দ আমাদের সিলেবাসে আছে আর পরীক্ষাতেও আসে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সবগুলি। এছাড়া গগন থাকতে পারত, দয় জফলা হস্যু দু থাকতে পারত, অনন্ত থাকতে পারত, সবই হচ্ছে আকাশ। পরের কোশ্চেন বলেছে বাংলা ব্যাকরণ পড়ানোর প্রচলিত পদ্ধতি কি? প্রতিপাদন, প্রকল্প, আরোহী নাকি অবরোহী? আমাদের সিলেবাসে বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অবরোহী বা ডিডাকটিভ মেথড। এখানে দেখো বলেছে প্রচলিত পদ্ধতি, তাই উত্তর হয়ে যাবে অবরোহী পদ্ধতি। অবরোহী পদ্ধতি ছোট বাচ্চাদের জন্য উপযোগী নয়। এটা বড় যারা অনেকটা উঁচু ক্লাসে চলে গেছে বা কলেজে পড়ছে তাদের জন্য অবরোহী পদ্ধতি কার্যকরী, কিন্তু প্রাথমিক লেভেলে আমাদেরকে সবসময় আরোহী পদ্ধতিতে পড়ানো উচিত। পরের কোশ্চেন বলেছে, এটা একটা পেডাগজির কোশ্চেন, বলেছে বাংলা ব্যাকরণ শিক্ষার্থীদের কাছে অপ্রিয় হওয়ার কারণ কি?
বিধি নিয়মের ঘটা, জটিল প্রকৃতি, অবরোহী পদ্ধতির ব্যবহার নাকি উপরের সবগুলি? সবাই বুঝতে পারছো আশা করি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সবগুলি। এই সবগুলোর কারণেই ব্যাকরণ আমাদের কাছে নীরস সাবজেক্ট বলে মনে হয়। বিধি নিয়ম তো প্রচুর আছে, ব্যাকরণ মানেই তাই। এই যে এক্ষুনি সমাস দেখলাম, সমাসও ব্যাকরণের মধ্যেই পড়ে। একা ওই সমাসের মধ্যেই হাজারটা নিয়ম আছে। তাহলে ব্যাকরণ মানেই হচ্ছে বিধি নিয়মের ঘটা। তারপরে বিধি নিয়ম থাকলেই সেটা জটিল হবে, প্লাস আমাদের ব্যাকরণ পড়ানোর প্রচলিত পদ্ধতি হচ্ছে অবরোহী। এই জন্য ব্যাপারটা আরও বেশি কঠিন হয়ে যায়। এই জন্যই ব্যাকরণ আমাদের কাছে বেশিরভাগ শিক্ষার্থীর কাছে অপ্রিয় হয়। পরের কোশ্চেন বলছে, ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? কেবলমাত্র বিশ্লেষণ, বিশেষভাবে বিশ্লেষণ, সূত্রের বিশ্লেষণ নাকি ব্যাকরণের বিশ্লেষণ? এটা একটা খুব ভালো কোশ্চেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিশেষভাবে বিশ্লেষণ। ভাষা ব্যবহারের একদম খুঁটিনাটি জিনিস এই ব্যাকরণের মাধ্যমেই জানা যায়। এই জন্যই এটাকে বলছে বিশ্লেষণ। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। বলেছে, জানা থেকে অজানা কোন পদ্ধতিতে অনুসরণ করা হয়? আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, সূত্র পদ্ধতি নাকি সমস্যা সমাধান পদ্ধতি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আরোহী পদ্ধতি। ইংলিশে বলে ইন্ডাকটিভ মেথড। এই আরোহী আর অবরোহী পদ্ধতি যে কোনো সাবজেক্টই পড়ো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাতে বাংলা হোক, অঙ্ক হোক, ইংরেজি হোক, আরোহী অবরোহী থেকে 2-3টে কোশ্চেন প্রতিবার পরীক্ষাতে আসেই। এখানে বলছে জানা থেকে অজানা, তার মানে যে জিনিসটা তুমি জানো সেটা নিয়ে প্রথমে আলোচনা হবে, সেইটাকে ডিটেলসে বলা হবে, তারপরে কোনো অজানা জিনিসের সাথে লিঙ্ক করানো হবে। তার মানে এটা শুনেই বোঝা যাচ্ছে এটা একটা মনস্তাত্ত্বিক উপায়, এর মাধ্যমে বাচ্চারা ভালোভাবে বুঝতে পারবে। এটাই হচ্ছে আরোহী পদ্ধতি। পরের কোশ্চেন হচ্ছে, ব্যাকরণ পাঠের গুরুত্ব কী? ভাষা কতটা জটিল হতে পারে তা দেখানো, পাঠ্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ, ভাষায় বিলুপ্তি রোধ করা যায় না, ভাষা ব্যবহারে আত্মবিশ্বাসী হওয়া যায়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভাষা ব্যবহারে আত্মবিশ্বাসী হওয়া যায়। কারণ কি, ব্যাকরণ শিখলে তোমরা ভাষা ব্যবহারের বিভিন্ন নিয়মকানুন জানতে পারবে, সঠিক বানান, প্রত্যেকটি বর্ণের সঠিক উচ্চারণ সেগুলো জানতে পারবে। তার ফলে তুমি আত্মবিশ্বাসের সাথে ভাষার ব্যবহার করতে পারবে। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। বলেছে, শিশুদের মুখ না তুলে কথা বলার অভ্যাস কী? আত্মবিশ্বাসের অভাব, লজ্জাবোধ, একটি মুদ্রাদোষ নাকি অসংলগ্ন আচরণ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, একটি মুদ্রাদোষ। এখানে উত্তরের মধ্যে অনেকের অনেক রকম মতামত থাকতে পারে, তবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আমার এটাই মনে হচ্ছে, এটি একটি মুদ্রাদোষ। পেডাগোজির আনসারে এরকমই হয়। পেডাগোজির 2-একটা কোশ্চেন এরকম থাকবে যেখানে একাধিক অপশন তোমার ঠিক বলে মনে হবে। এক্ষেত্রে পর্ষদ কি উত্তর নেবে সেটাই সর্বোপরি। তো যাই হোক, চলে যাচ্ছি পরের কোশ্চেনে। বলেছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিশুদের ক্ষেত্রে শিখনের প্রাথমিক উদ্দেশ্য হলো ভালোভাবে লিখতে পারা, শুদ্ধ বানান করতে পারা, কবিতা ও গদ্য পাঠ নাকি বর্ণ পরিচয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বর্ণ পরিচয়। দেখো বলেছে প্রথম ও দ্বিতীয় শ্রেণী, তার মানে একবারেই প্রাথমিক লেভেলে, তাই সব থেকে আগে তাদেরকে বর্ণ পরিচয় করাতে হবে, তবেই তারা ভালো লিখতে পারবে, শুদ্ধ বানান করতে পারবে, কবিতা গদ্য এসব পাঠ তবেই হবে যদি তারা বর্ণ পরিচয় ভালোভাবে রপ্ত করতে পারে। তাই এটাই হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোশ্চেন বলেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় প্রণয়নের পদ্ধতি হলো শব্দানুক্রমিক, বাক্যানুক্রমিক, বর্ণানুক্রমিক নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বর্ণানুক্রমিক। বর্ণানুক্রমিক পদ্ধতিকে অ্যালফাবেটিক অর ফোনিক মেথডও বলা হয়। ভাষা শেখানোর ক্ষেত্রে এই রীতির প্রচলন সব থেকে বেশি করা হয়। এখানে একটা বাচ্চাকে পরপর বর্ণগুলো কিভাবে বসছে সেগুলো দেখানো হয়, আর এর মধ্যেই স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এগুলোও শেখানো হয়, তাদের সঠিক উচ্চারণ শেখানো হয়। যেমন ধরো বললে বই, বই কটা বর্ণে তৈরি? 2টো, একটা হচ্ছে ব আর একটা হচ্ছে হস্যই। তারপরে হচ্ছে শব্দানুক্রমিক পদ্ধতি, পরিচিত কিছু শব্দ কোন কোন বর্ণ দিয়ে তৈরি সেগুলো দেখানো হয়, শব্দের উচ্চারণ সঠিকভাবে শেখানো হয়। যেমন ধরো কলম শেখাচ্ছ, কলম একটা পরিচিত শব্দ, সেখানে ক, ল আর ম 3টে বর্ণের ব্যবহার, এভাবে
বাচ্চাদেরকে বর্ণানুক্রমিক বা শব্দানুক্রমিক পদ্ধতিতে ভাষা শেখানো হয়। পরের কোশ্চেন হলো দরিদ্র শব্দের পদান্তর কি? দারিদ্র, দরদি, দরদ নাকি দারিদ্রতা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দারিদ্র। এর পরের কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং, বলেছে কোনটি শুদ্ধ বানান? ওয়ার্ডটা হলো সান্ত্বনা। এবার সান্ত্বনার বানান কোনটা সেটা তোমাদেরকে বলতে হবে। অনেকেই আমরা কনফিউজড হয়ে যাই একই রকমের অপশানগুলো দেখে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সান্ত্বনা। দেখতেই পাচ্ছ দন্তের নয়ে তয়ে বয়ে, এটাই হচ্ছে সঠিক বানান। পরের কোশ্চেন বলেছে এক কথায় প্রকাশ, যা সহ্য করা যায় না, সহ্যশীল, অসহিষ্ণু, অসহ্য নাকি বিরক্তিকর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অসহ্য। কোনো বস্তু বা কোনো বিষয় হতে পারে যেটা সহ্যের বাইরে। এবার দেখো একই ধরনের কোশ্চেন বলেছে, এটাও এক কথায় প্রকাশ, যে সহ্য করতে পারে না। আগেরটাই ছিল যা সহ্য করা যায় না, আর এটাকে বলেছে যে সহ্য করতে পারে না, মানে কর্তাকে জিজ্ঞাসা করেছে। অপশন একই আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অসহিষ্ণু। মানে অসহিষ্ণু কোনো মানুষ হবে যে কোনো একটা জিনিস, কোনো একটা অসহ্য জিনিস সহ্য করতে পারছে না। পরের কোশ্চেন বলেছে এটাও এক কথায় প্রকাশ, অন্যায়ভাবে দখল, বেদখল, জবরদখল, অদখল না জোর দখল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জবরদখল। অন্যায়ভাবে জোর করে দখল করছে, সেটা হয়ে যাচ্ছে জবরদখল। আর বেদখল হয়ে যাবে কোনো জায়গা থেকে অন্যায়ভাবে কাউকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেইটা হবে বেদখল। পরের কোশ্চেনে বলেছে একটি শিশুর পড়াতে ভীতি আছে, এই ভয় কিসের অংশ? তার মানে এটা পেডাগোজির কোশ্চেন। বলেছে মেজাজগত, মানসিক, স্নায়বিক নাকি প্রাক্ষবিক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি প্রাক্ষবিক। প্রাক্ষবিক মানে হচ্ছে ইমোশনাল, রাগ, ভয়, দুঃখ এগুলো সবই হচ্ছে আমাদের ইমোশন বা প্রক্ষোভ। তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি প্রাক্ষবিক। পরের কোশ্চেনে বলেছে শিশুর মাতৃভাষা শেখা হলো অর্জিত গুণ, শিক্ষণ, শিখন নাকি বিকাশ? মাতৃভাষা মাদার টাং। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্জিত গুণ। অর্জন করছে, তার মানে এটা তাকে এফোর্ট লাগিয়ে শিখতে হচ্ছে না, সে নিজে নিজেই শিখে নিচ্ছে, এটাই হচ্ছে অর্জিত গুণ। আর শিখন বা লার্নিং হচ্ছে তুমি ইচ্ছা করে কিছু শিখছো। যেমন ধরো আমরা বাঙালি ছাত্রছাত্রীরা যখন ইংলিশ শিখি তখন গ্রামারের নিয়ম কানুন দিয়ে অনেক কিছু মুখস্থ করে তারপরে ইংলিশ শিখতে পারি, কিন্তু মাতৃভাষা আমরা অনেক ছোট থেকেই শুনে শুনেই শিখে নিয়েছি। তাহলে যেটা আপনা থেকেই আমরা জানবো সেটা হচ্ছে অর্জিত গুণ, আর যেটা আমরা ইচ্ছা করে শিখবো সেটা হচ্ছে শিখন। তো এই হলো আমাদের কিছু বাংলার কোশ্চেন। বাংলার কোশ্চেন বেশিরভাগ প্যাসেজ ভিত্তিক থাকে বলে করানো একটু মুশকিল হয়ে যায়, অনেকেই ধৈর্য হারিয়ে ফেলে। তাও আমি চেষ্টা করলাম ছোট্ট একটা প্যাসেজ নিয়ে করানোর, কারণ কি পরীক্ষা প্রায় চলেই এলো। কমেন্টে তোমাদের মতামত জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।